প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দেশের কথা দশের কথায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল কবির। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনীতির মাঠে কয়েকদিন যাবৎ, বলা চলে এক সপ্তাহ যাবৎ, এক সপ্তাহেরও বেশি সময় ধরে একটি বিষয় খুব আলোচিত হচ্ছে। সেটি হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে মৌলবাদী চক্রের হুমকির প্রসঙ্গ। তারা যেই ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার বাস্তব রূপ আমরা দেখতে পেলাম গত শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ায় নির্মিতব্য বঙ্গবন্ধুর ভাস্কর্যকে দুর্বৃত্তরা ভেঙে দিল এবং সেখানের সিসিটিভির ক্যামেরায় ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে সেই ছবি চলে এসছে। দেখা গেছে সেখানে একটি বিশেষ গোষ্ঠী যারা এই হুমকি দিয়েছিল তাদেরই অনুসারী গোষ্ঠীটি সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভাঙার চেষ্টা করেছে। আজকে এই উগ্রবাদী আস্ফালন একের পর এক বেড়ে যাচ্ছে। এটি নতুন নয়, দীর্ঘদিন থেকেই তারা বাংলাদেশের রাজনীতিতে নানা রকম সরকারকে শর্ত দিচ্ছে, অজুহাত দিচ্ছে এবং দিয়ে তারা তাদের দাবি বা তাদের অভীষ্ট লক্ষ্য কখনো কখনো সরকারকে চাপে ফেলে তারা বাস্তবায়নও করেছে। এইরকম একটি বাস্তবতায় আমরা আমাদের আজকের আলোচনার শিরোনাম ঠিক করেছি, উগ্রবাদী আস্ফালন শেষ কোথায়। এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ যুবলীগের নবনির্বাচিত প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মুস্তাফিজ। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। সেই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, এবং রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। আমি শুরুতেই আলোচনায় যাওয়ার আগে সরকারের পক্ষ থেকে কিছু বক্তব্য আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ সরকারের মন্ত্রী, একাধিক মন্ত্রী আজকেও কথা বলেছেন। সেখান থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেতুমন্ত্রী, যিনি সেতু যোগাযোগ মন্ত্রী আমাদের ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাদের বক্তব্যটি একটু শুনে আসি, তারপর আলোচনায় প্রবেশ করি। আমরা কোন রকম অরাজকতা আমাদের বাংলাদেশে আমরা করতে দেব না। আমরা কোন ধরনের অরাজকতা বলেন, কোন রকম ভাঙচুর বলেন, কোন রকম একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না। বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা এদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে আক্রান্ত করা। তাই আজ আমি সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে, সকল দল, সকল শ্রেণীকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, শুনছিলেন আপনারা জনাব ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। আমি আলোচনাটায় শুরুতে আসতে চাই এস.এম. কামাল হোসেন আপনার কাছে, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সেইখানে ইতিমধ্যেই আমাদের সঙ্গে আরও একজন অতিথি যোগ দিয়েছেন, মাহবুবুল আলম হানিফ। আমরা তাকেও একটু যুক্ত করে নিতে চাই। মাহবুবুল আলম হানিফ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আমি সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এখানে যারা আলোচক আছেন। ধন্যবাদ হানিফ ভাই। তাহলে আপনাকে যেহেতু আমরা পেয়ে গেলাম, যুক্ত করে ফেললাম, আজকের আলোচনাটা আপনাকে দিয়েই শুরু করতে চাই। কিছুক্ষণ আগে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে এই অরাজক পরিস্থিতি আর বরদাস্ত করা হবে না। কিন্তু হুমকি দেওয়ার পর আমরা তো দেখলাম যে কুষ্টিয়াতে অলরেডি সেখানে কিন্তু ঘটনাটা তারা ঘটিয়ে ফেলল, হুমকি কিন্তু বাস্তবায়ন হয়ে গেল। তো সেই জায়গাটা থেকে আপনার কাছ থেকে আপনার বক্তব্যটি জানতে চাই দলের পক্ষ থেকে, এবং আপনি নিজে কুষ্টিয়ার সন্তান, কুষ্টিয়ায় দীর্ঘদিন যাবৎ রাজনীতি করেন। কুষ্টিয়ার যেই ভাস্কর্যটি তৈরি হচ্ছে সেই তৈরি হওয়ার পেছনে আপনার ভূমিকা রয়েছে। ভাস্কর্যটি ভেঙে ফেলা হলো, কয়েকজন গ্রেপ্তারও হলেন, কিন্তু কেন এমন অবস্থা হলো? ধন্যবাদ নজরুল কবির। প্রথমে আমি বলি যে গত পরশুদিন যে মধ্যরাতে রাতের অন্ধকারে অনেকটা চোরের মতোই কাপরিচিতভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত হানা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়, এটা লজ্জাজনক এবং দুঃখজনক। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত হানা মানেই হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপর আঘাত হানা, আমাদের সংবিধানের উপর আঘাত হানা।
কারণ বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক এবং অভিন্ন। আপনারা জানেন যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু 70 সালের নির্বাচনে ম্যান্ডেট নেওয়ার পরেই কিন্তু স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং আমরা 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। স্বাভাবিকভাবেই বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক এবং অভিন্ন। এই আঘাতটা যেটা এসেছে এটা অত্যন্ত দুঃখজনক। তবে আপনি যে কথাটা বললেন যে সরকারের কঠোর অবস্থান বা আমাদের কঠোর অবস্থানের পরেও কুষ্টিয়ার মতো জায়গায়, যেটা আমাদের স্বাধীন বাংলাদেশের প্রথম রাজধানী ছিলেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের, কুষ্টিয়ার তৎকালীন গ্রেটার কুষ্টিয়া এখন হয়তো ভাগ হয়ে মেহেরপুর বা আলাদা জেলা হয়েছে। এখানে এই ধরনের ঘটনা এটা আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক করেছে, লজ্জাজনক। যারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল ইতিমধ্যেই সরাসরি প্রত্যক্ষভাবে ঘটনার সঙ্গে জড়িত 2জনকে গ্রেপ্তার করা হয়েছে, সহযোগী আরো 2জন গ্রেপ্তার করা হয়েছে এবং এর পিছনে যারা উস্কানি দিতে বা সহায়তা করে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, এর শাস্তি দেওয়া হবে। এখন এই ঘটনা আমরা যেটা দেখেছি, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই, তাদের বয়স, একজনের বয়স 20 বছর, একজনের বয়স 19 বছর বোধহয়। এরা, এদের মধ্যে যে স্বাভাবিক কোনো বোধ বালাই বা একটা স্বাভাবিক চিন্তা চেতনা আসে এরকম মনে হয় নাই। যদিও আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে আরো তথ্য নেওয়ার জন্য, এর পিছনে কারা মদত দিয়েছে, কারা কি জড়িত ছিল, আমরা পুরোপুরি তথ্য পাওয়ার পরে সঠিকভাবে মন্তব্য করতে পারবো, তার আগে পূর্ণ মন্তব্য করা যৌক্তিক নয়। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, এদের মধ্যে এই বোধটুকু নেই যে এই ধরনের একটা ঘটনার পরে তাদের প্রতি বা আইনের মুখোমুখি হয়ে তাদের কি ধরনের শাস্তি পেতে হতে পারে, তাদের কি বিপদ হতে পারে, এই বোধটুকু বোঝার ক্ষমতা বোধহয় তাদের নেই, আমার কাছে দেখে মনে হয়েছে। না, কিন্তু এই চিত্রটা তো মাহবুব আলম হানিফ, এই চিত্রটা তো নতুন না। আমরা 2013 সালের 5ই মেতে যখন হেফাজতে ইসলাম শাপলা চত্বরে সমাবেশ করেছিল, সেইখানেও আমরা দেখেছি যে এরকম কিশোর মাদ্রাসা পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে আসা হয়েছিল, জড়ো করা হয়েছিল, কিন্তু ঘটনাটা ছিল রাজনৈতিক। আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে সরাসরি একদম, যে আপনাদের দুর্বলতার সুযোগে মৌলবাদী এই চিহ্নিত গোষ্ঠীকে প্রতি আপনাদের এক ধরনের নমনীয় মনোভাবের কারণেই কি আজকে এই জায়গায় এসছে তারা? আমি খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে আপনার যে নমনের কথা বলছেন, এটা আসলে আমাদের নমনীয়তা যেটা, সেটা সঠিক নয়। জি, এই বাংলাদেশে যদি আমরা একটু পিছন ফিরে তাকাই, দেখব যে পাকিস্তান আমলে দেশের রাজনীতিতে ধর্মকে বারবার ব্যবহার করা হয়েছে। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের এই যুদ্ধের বিরুদ্ধে ধর্মের অপব্যাখ্যা করে ধর্মকে ব্যবহার করা হয়েছে এবং এই ধর্মকে ব্যবহার করেই কিন্তু 30 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে এবং 2 লক্ষের বেশি মা বোনের সম্ভ্রমহানি করা হয়েছে। এই ধর্মভিত্তিক রাজনীতি, এটাকে জাতির পিতা বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন। আমরা যুদ্ধ করেছিলাম আমাদের জাতীয় 4টা মূলনীতির উপর ভিত্তি করে, আমাদের জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এবং এই 4টা মূলনীতির উপর ভিত্তি করেই কিন্তু স্বাধীনতার পরে আমাদের সংবিধান রচিত হয়েছিল এবং সেই সংবিধান আলোকেই রাষ্ট্র পরিচালিত হতো। 75-এ জাতির পিতাকে হত্যার পর যখন স্বৈরাচারী সরকার জিয়া রহমান ক্ষমতা দখল করেছিলেন, উনি ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এই ধর্মকে আবার ব্যবহার করেছিলেন। এই ধর্মভিত্তিক রাজনীতি যারা নিষিদ্ধ ছিল তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এবং সংবিধানের মধ্যে উনি বিসমিল্লাহ শব্দটি সংযোগ করে উনি সেই সময় কিন্তু এই ধর্মের বীজ বপন করেছিলেন, সাম্প্রদায়িকতার বীজ। এবং এর পরবর্তীতে এরশাদ সাহেব ক্ষমতায় আসার পরে একই কায়দায় এই স্বৈরাচারী সরকারও তারা তাদের ক্ষমতাকে পোক্ত করার জন্যই কিন্তু সংবিধানের মধ্যে আরেকটি মৌলিক পরিবর্তন আনলেন, রাষ্ট্রধর্ম ইসলাম করলেন। এইবার কিন্তু এই সাম্প্রদায়ের বীজ বাপ যে গাছটা, সেটা কিন্তু আরো অনেক গভীরে গেঁথে দেওয়া হয়েছিল। তখন থেকে কিন্তু এই লালন পালনের ফলে আমাদের দেশের এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো বা মৌলবাদী সংগঠনগুলো আস্তে আস্তে কিন্তু ধীরে ধীরে সমাজের মধ্যে অনেক দূর তারা চলে যায়। আপনি জানেন যে আমাদের দেশের বেশিরভাগ মানুষই অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, যার ফলে এবং এই এদের দারিদ্রতার সুযোগ নিয়ে এই সমস্ত তথাকথিত মৌলবীরা বা আলেম যারা আমরা বলি, এরা ওয়াজ মাহফিলের নামে গ্রামে গঞ্জে যায় বিভিন্ন সময় এই সমস্ত বিভ্রান্তিকর তথ্য দিয়ে সহজে মোটিভেট করে
এই ধরনের মৌলবাদীদের উত্থান একটা না আমরা এই বেশ। এই বিষয়গুলো তো আমরা জানি, কিন্তু আজকে তো আমি আর একটু জি আর 1 মিনিটে আমি শেষ করে নিয়ে আসছি আপনার জি প্রশ্নটা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা উনি যখন দ্বিতীয়বার 2008 সালে নির্বাচনে রাষ্ট্র ক্ষমতা আসলেন, আসার পরে আপনারা দেখেছেন যে যুদ্ধাপরাধীদের বিচার এবং বেগম খালেদার দুর্নীতির এই সমস্ত মামলা করতে যেয়ে প্রচন্ড বাধার মুখে সম্মুখীন হয়েছিলেন। সেই সমস্ত বাধা অতিক্রম করেই কিন্তু এই মামলাগুলো চালু ছিল। এর মধ্যেই কিন্তু এই বিএনপি জামাত কৌশলে এই হেফাজতকে, এই ধর্মভিত্তিক দলটাকে নিয়েছিলেন শাপলা চত্বরে 2013 সালের 5ই মে। এবং সেই সময় খালেদা জিয়া কিন্তু সরাসরি উনি বলেছিলেন, তাদের সঙ্গে একাত্ম ঘোষণা করেছিলেন, তার দলের নেতা কর্মীদেরকে সেই শাপলা চত্বরের সঙ্গে সংহতি প্রকাশ করে যাওয়ার জন্য বলেছেন। সেই সময় ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকাকে তাদের পৃষ্ঠপোষকতা বলেছিলেন। এরপরে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নেওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে সমাজের সকল শ্রেণীর সকল অংশের মানুষের তাদের দায়ভার যেহেতু নিতে হয়, শপথ দিতে হয়, সেই জন্য হয়তো অনেক সময় রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনার জন্য সকল শ্রেণী অংশের মানুষের সুবিধা অসুবিধা জানার জন্য তাদের সঙ্গে আলোচনা করতে হয়েছে। এইটাকে অনেক সময় দুর্বলতা বলা হচ্ছে। আমি না আমরা তো লক্ষ্য করেছি হেফাজতের দাবি অনুযায়ী পাঠ্যক্রম পরিবর্তন করা হয়েছে, হেফাজতকে বরঞ্চ তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য জায়গা বরাদ্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে যে আওয়ামী লীগের এই ধরনের প্রশ্রয়ের কারণেই আজকে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের বছরে বঙ্গবন্ধুর ভাস্কর্য গুড়িয়ে ফেলার হুমকি তারা দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। এই ব্যাপারে আপনাদের সরাসরি বক্তব্য জানতে চাচ্ছি, এবং তাও কুষ্টিয়া থেকে শুরু করলো। এটা আমার জন্য আসলে খুবই বেদনার এবং খুবই লজ্জাজনক। তো এটা আসলে এটা আমার এই জবটা আমার দেওয়ার মতো নেই, যে কুষ্টিয়াতে যখন এই ঘটনা ঘটছে তখন আর আমার বলার কিছু থাকে না। কারণ কুষ্টিয়ার মতো জায়গায় এটা ঘটার কথা নয়, কারণ এখানে মৌলবাদীদের সেই উত্থানটা ওরকম নেই, রাতের অন্ধকারে একজন ঘটিয়েছে। তো আমরা যেটা মনে করি যে দেখুন, আমাদের এই দেশে কওমি মাদ্রাসার যারা লেখাপড়া করে, মাদ্রাসায় একটা বেশ বড় একটা অংশ ছাত্র লেখাপড়া করে, এরা কিন্তু একেবারে সমাজের কিন্তু অনেকটা অবহেলিত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এই অবহেলিত অংশটাকেও তারা যদি সামাজিকভাবে তারা যদি কিছুটা হলেও প্রতিষ্ঠিত করতে পারে, বা তাদের এই শিক্ষাটা যদি তাদের জীবন এতে কার্যকর কাজে লাগতে পারে, সেই ব্যাপারে হয়তো এটাকে একটা নিয়মের মধ্যে এনে শিক্ষা বোর্ডের মাধ্যমে তাদের একটা কাজের চেষ্টা করেছিল। কিন্তু সেইটা কতখানি কাজে লাগবে বা কতখানি কাজে লেগেছে না লেগেছে সেটা হয়তো আরো পরে আমরা হিসেবে করতে পারি। তবে এটা কি সরকারের নমনীয়তা বলাটা আমি মনে করি যে খুব যৌক্তিক নয়। ধন্যবাদ বাবুল আলম হানিফ, আপনি সময় থাকলে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর এবার একটু বক্তব্য শুনতে চাই। আমাদের কামাল আসছে যখন, আমাদের এস এম কামাল কত ভালো কথা বলে, আমার মনে হয় যে সে থাকলে চলবে। আমি আসলে কুষ্টিয়া থেকে এসেছি রাত্রে, জি একটু আগে এসেছি, যার ফলে আমাকে যদি কোনো প্রশ্ন থাকে দু একটা করে বলতে পারেন, অথবা ছেড়ে দিলে আমি খুশি হব। আচ্ছা আচ্ছা ঠিক, আপনার পক্ষে যতক্ষণ সম্ভব থাকুন, আপনি যখনই চলে যাবেন অসুবিধা নেই, আমরা আপনাকে এই ব্যাপারে মুক্ত রাখছি আর কি। আমি এইবার আসছি রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে। রুহিন হোসেন প্রিন্স, আপনি শুনছিলেন এতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের বক্তব্য। আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে যে আমরা বক্তব্যটি শুনছিলাম, জনাব ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী, ওনার কাছে উনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমরা গত কয়েকদিন যাবৎ মাঠে দেখতে পাচ্ছি 14 দলের বিভিন্ন সংগঠনের সদস্যরা, সহযোগী সংগঠনের সদস্যরা, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্যরা মাঠে নেমেছেন। এই উগ্রবাদী আস্ফালন যারা দেখাচ্ছে তাদের বিরুদ্ধে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কি সেভাবে মাঠে আছে? না, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আপনি সর্বশেষ যেখানে নিয়ে আপনার প্রশ্ন শেষ করলেন, কমিউনিস্ট পার্টি মাঠে আছে কিনা, আমার মনে হয় এই প্রশ্নের উত্তর আমি দিতে চাই না, এটা সময় বলে দেবে। খালি আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই ছোট্ট করে, কারণ সব কথা তো সবসময় আসে না, বলাটাও সমস্যা। মাত্র কিছুদিন আগেই শাহবাগে যখন আমাদের বন্ধুরা বিভিন্ন প্রগতিশীল গণসংগঠনগুলোর নামে সমাবেশ করলো, নিশ্চয়ই আপনি সাংবাদিক হিসাবে খবর রাখেন, তখন বাবুনগরে কি স্টেটমেন্ট দিয়েছিল? কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে সরাসরি স্টেটমেন্ট দিয়েছিল এবং হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। সুতরাং মাঠে আমরা আজকালের প্রশ্ন আসে না,
প্রতি মুহূর্তে এটা নিয়ে আছি, কারণ এটা বাংলাদেশে একটা অন্যতম সম্পদ। আমি ছোট করে দু একটি কথা বলি। এখানে হানিফ ভাই অনেকগুলো কথা বলেছেন, অনেক কথাই যথার্থ। আমি দেখেন, এইটা কিন্তু শুধুমাত্র কি বঙ্গবন্ধু ভাস্কর্যের উপরে আঘাত, আমাকে যদি বলেন মোটেই না। ওই যে মাহবুব আলম ভাইয়ের ভাষায় যে বোধবুদ্ধিহীন যারা, তারা বলেছে যে কার কার বক্তব্যে তারা উদ্দীপ্ত হয়েছে, এবং তারা কিন্তু বলেছে সুযোগ পেলে সব ভাস্কর্য ছুঁড়ে ফেলাবে, এবং তারা তাদের শক্তিতে কি বলে লালন ভাস্কর্য ছুঁড়ে ফেলে তারা দেয়নি, আমাদেরকে বাধ্য করেছে ছুঁড়ে ফেলে দিতে। তারা তাদের শক্তিতে, নিশ্চয়ই হাইকোর্টের সামনে কি ঘটেছে আমরা জানি, তারা তাদের শক্তিতে এই আওয়ামী লীগকে দিয়েই ওই অনেক আগের নির্বাচনে 5 দফা চুক্তি করিয়েছে, এবং তারা তাদের শক্তি দিয়ে, আপনি যে কথাগুলো বলেছেন আর রিপিট করার দরকার নেই, তারা তাদের সুযোগগুলো হাতিয়ে নিয়েছে। এই কোড আনকোড শক্তির কথা বললাম। এখন যদি আসেন, এইটা শক্তি না অপশক্তি, এটার ফলাফল কি? আমার ধারণা সবাই জানি, এই অপশক্তিকে লালন পালন করলে এরা হচ্ছে সাপ যেমন সবল মারে, সেই সবলটা মারবে। তখন আমরা কোথায় যাব? সম্ভবত সর্দার রুহিন হোসেন প্রিন্সের যান্ত্রিক নেটওয়ার্কের কারণে একটু ঝামেলা হচ্ছে। আমরা আবার তাকে ফিরে পাওয়া মাত্রই তার বক্তব্য শুনব। এস এম কামাল হোসেন, আপনার কাছে ফিরতে চাই। এই যে সর্দার রুহিন হোসেন প্রিন্স বলছিলেন যে যেই সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে সরকারের এক ধরনের নমনীয় মনোভাবের কারণেই আজকে উগ্রবাদী সংবিধানে নিষিদ্ধ সহ অনেক কিছুই কিন্তু আমরা করলাম। আমরা জানি ওই সময় কিছু কিছু সারেন্ডার করতে হলো। সবচেয়ে বড় ঘটনা ঘটলো কবে? যেটা এখানে যথার্থ বাড়ছে 75-এর 15ই আগস্টের পরে। এখন আপনি তাহলে দেখেন, আমরা যে কাজটা সম্পূর্ণ করতে পারিনি 75-এর 15ই আগস্টের পরে, তারা আবার সেই অপশক্তির সবলগুলো লালন পালন করতে থাকলো। কিন্তু যখনই এরপরে, নিশ্চয়ই আপনার মনে আছে, প্রতি মুহূর্তে কমিউনিস্ট পার্টি, আমাদের সংগঠনগুলো নিরবিচ্ছিন্নভাবে এই কথাই বলে আসছি, এই অপশক্তি যদি লালিত পালিত হতে থাকে, তাহলে শুধু পাকিস্তান পন্থা না, আমাদেরকে আরো উগ্রপন্থা খারাপ জায়গায় নিয়ে যাবে। দুনিয়ার অবস্থাগুলো যখন এই সুযোগে অপশক্তিগুলোর একটু মদত পেতে থাকলো, আমরা দেখলাম সেইটা কিন্তু লালন পালন করে চলেছে। কিন্তু ক্ষোভের কথা, দুঃখের কথা, মানুষ হয়তো তার আকাঙ্ক্ষা তাকে বলে, আমি বলি এটাই বাস্তবতা। ক্ষমতায় যারা ছিল, বিএনপি রাজাকার টাজাকার নিয়ে তারা করছে, আর আওয়ামী লীগ সেই জায়গায় যে নীতি অবস্থানে থেকে লড়াইয়ের যে কাজটা, সেইটা না করে সে যে সারেন্ডারের কাজ করলো, তার ফলাফল কিন্তু আজকে এখানে চলে আসলো। আমি জানি না এর থেকে আজকে শিক্ষা নিয়ে যদি আওয়ামী লীগ, এখানে মাহবুব আলম হানিফ ভাই ছোট্ট করে শেষে যেটা বললেন, আমি যদি বুঝে থাকি, উনি একটা ঘটনাকে বললেন এটা পরে আমাদের মূল্যায়ন করতে হবে। আমি জানি না ইতিমধ্যে আওয়ামী লীগ সেটা মূল্যায়ন করছে কিনা। যদি এটা করে, আওয়ামী লীগ কি রাজনীতি ধারণ করে, এই শক্তি সম্পর্কে তাদের অবস্থান কি? পাঠ্যপুস্তকে যে বিষয়টা নিয়ে আসা হলো, সেইখানে অবস্থা কি? নিশ্চয়ই এই জায়গায় যার যার ধর্ম সে পালন করব। আমাদের ধর্মপ্রাণ মানুষের জন্য তার ধর্ম পালনের অবাধ সুযোগ থাকবে, কিন্তু সাম্প্রদায়িকতা করে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত ঘটানোর কোনো সুযোগ থাকবে না। সেই কাজটা তারা করছেন কিনা, সেইটা হচ্ছে দেখার ব্যাপার। দেখুন, দুঃখের সাথে যে কথা আপনি বললেন, আমি খুবই ব্যথিত অন্য কারণে। আপনার এই কথা বলছি না যে যখন বলা হয় ঘটনার পরে কে কি নেমেছেন, আরে ভাই, এটা তো প্রতি মুহূর্তে নেমে আছি আমরা। এটা নামবো কি নামবো না সেই প্রশ্ন অবান্তর। বরঞ্চ যারা বিশেষ সিগন্যালের অপেক্ষায় নামতে দেরি করছেন বা নামছেন না, আমি অভিযুক্ত করছি না, আমি বলতে চাইছি দলীয় নেতা কর্মীদের কোথায় নিয়ে গেছেন এইটা আজকে ভাবতে হবে। তারা কিন্তু সিগন্যালের অপেক্ষা করে, তারা কিন্তু দেখে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙলো কিনা, তখন কিন্তু যেভাবে নামে পড়ে। আপনি কিন্তু কি বলে লালনের ভাস্কর্যের সময় এই যে অপশক্তির, এটা একটা অপচেষ্টা, সেটা এক সময় এই মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করতে পারে, বঙ্গবন্ধুকে আঘাত করতে পারে, এবং এইটা তো আসলে রাজনীতি। সেই রাজনীতি একেবারে আমার মুক্তিযুদ্ধকে আঘাত করতে পারে। এই চিন্তাটা, চেতনা কিন্তু আমরা এতদিনে ফেল করে গেছি, এইটা গড়ে তুলিনি। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আরো কি ঘটেছে, আমি বেশি লম্বা আলোচনা যাচ্ছি না, পরে আরো করা যাবে। আপনি যদি সমাজের বিভিন্ন জায়গাগুলো দেখেন, গ্রামে গঞ্জে যান, তাহলে দেখবেন একেবারে ওইখানে সাম্প্রদায়িকতা রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে। আমরা সেই আলোচনায় আসবো, রুহিন হোসেন প্রিন্স, সেই আলোচনাটাই যাবো। যে আমি এটা তাহলে শেষ করি এই পয়েন্টে। আমরা মনে করি যে নিশ্চয়ই আজকে এই যে সাম্প্রদায়িক অপশক্তি, তার বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ জাগরণ দরকার, কিন্তু দরকার হচ্ছে নীতিনিষ্ঠ জায়গা থেকে আমার অবস্থান পরিষ্কার করার মধ্য দিয়ে।
যার যার অবস্থানে, আমি আমার অবস্থান মিন্স করছি, আমি আমার কথা বলছি এবং আমি অনুরোধ জানবো যার যার অবস্থান থেকে। এবং আরেকটা ক্ষোভের কথা বলতে চাই, এত বড় ঘটনা বাংলাদেশে, আপনি আমাদের বুদ্ধিজীবী নামে যারা খ্যাত সহ অন্যদের অবস্থাটা দেখেন, আজকে মুখে কুলু পেটে না, তারা যেন কোথায় তাকিয়ে আছেন, তারা যেন কোথায় ভয়, কোথায় যেন সেলফ সেন্সরশিপ, এইরকম একটা মানে কি বলবো যে দুঃসহ অবস্থা যার যার জায়গায় কিন্তু গড়ে তুলেছি। এর থেকে একটা মুক্ত হয়ে আমাদেরকে আজকে এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এটা কমিউনিস্ট পার্টি অনেকদিন ধরে বলে আসছে। আজকেও আমরা স্টেটমেন্ট, আজকেও কি বলে বিজয়ের মাসে যে স্টেটমেন্ট দিয়েছি যে দেখতে পারেন, আজকেও কুষ্টিয়ার ঘটনাকে ধরে যে স্টেটমেন্ট, সেখানে আমরা পরিষ্কার ভাষায় আমাদের পার্টির প্রেসিডেন্ট তিনি অসুস্থ থাকা অবস্থায়ও তিনি এবং আমাদের সেক্রেটারি দুজনের নামেই সে স্টেটমেন্ট গেছে। আমরা এই অপশক্তি মোকাবেলার জন্য দেশবাসীকেই রুখে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স। আসবো, ফিরবো আপনার কাছে আবার। এস এম কামাল হোসেন কিছু বিষয় উত্থাপন করেছেন রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছ থেকে সেই বিষয়গুলোর এক ধরনের জবাব প্রত্যাশা করছি যে আসলে আওয়ামী লীগকে কি নীতি নির্ধারণী জায়গার যেই জায়গাটি অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার, সেখান থেকে কিছুটা সরে গেছে কিনা, মৌলবাদী শক্তির কাছে কিছুটা সারেন্ডার করেছে কিনা? আপনার ধন্যবাদ। জি, এখানে হানিফ ভাই বক্তব্য রেখেছেন, হানিফ ভাইকে আমি সালাম জানাই, শুভেচ্ছা জানাই। পীর সাহেব বক্তৃতা দিলেন, আর একজন বিশিষ্ট আলোচক আছেন, আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার প্রধান জননেত্রী শেখ হাসিনা তার রাজনৈতিক চিন্তা চেতনা থেকে এক বিন্দু সরে দাঁড়ায়নি, এক বিন্দু ছাড় দেয়নি। যদি দিতেন তাহলে শত প্রতিকূলতার মধ্যে, শত হুমকির মধ্যে উনি যুদ্ধ অপরাধীদের বিচারের কার্য সম্পূর্ণ করতেন না। এই সাম্প্রদায়িক শক্তি যে হুমকি দিয়েছেন, আমি মূলত বলি যে হানিফ ভাই বলার চেষ্টা করেছেন, বলেছেন যে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করা মানে বাংলাদেশের উপর হামলা করা, বাংলাদেশের স্বাধীনতার উপর হামলা করা, মুক্তিযুদ্ধের চেতনার উপর হামলা করা। কারণ বঙ্গবন্ধু বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন। এবং কখন হামলা করেছেন? যখন দেশে স্থিতিশীল অবস্থা আছে, যখন বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা নিয়ে বিশ্বের বিভিন্ন সংস্থা গবেষণা করে বলছেন যে বাংলাদেশের 83% লোক মনে করে শেখ হাসিনার নেতৃত্বে দেশটা এগিয়ে যাচ্ছেন। যখন এই এশিয়া মহাদেশে বা এই সাবকন্টিনেন্ট যখন একটি সংস্থা জরিপ করে বলছেন যে দুর্নীতি বন্ধের ক্ষেত্রে, আমি বলি না যে দুর্নীতি বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধের ক্ষেত্রে এই সরকার 86% মানুষ মনে করে সরকার দুর্নীতি বন্ধের ক্ষেত্রে আন্তরিক। যখন বড় বড় মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে, যখন এই করোনা মহামারীর মধ্যে যখন বিশ্ব হিমশিম খেয়েছেন, বিশ্ব নেতৃত্ব যখন হোঁচট খাচ্ছে, সমালোচিত হচ্ছে, সেই মুহূর্তে আমাদের স্বাস্থ্য খাতে কিছু অনিয়ম থাকা সত্ত্বেও সেইগুলোকে দূর করে যখন জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিকভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এক সময় নিন্দুকেরা বলতেন যে করোনার সময় প্রচুর লোক না খেয়ে মারা যাবে, আল্লাহর রহমতে একটি লোক না খেয়ে মারা যায়নি। দেশটা যখন স্থিতিশীল অবস্থায়, সেই সময় এই বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে হুমকি দেয়া, আমি মনে করি একটি গভীর ষড়যন্ত্র, বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত করা, বাংলাদেশের উন্নয়নের উপর আঘাত করা। এবং যারা করে এরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না, এরা সাম্প্রদায়িক শক্তি, এরা স্বাধীনতা বিরোধী শক্তি, এরা পাকিস্তানের প্রতিনিধি। আমি প্রিন্স সাহেব বলছেন, হানিফ ভাই বলার চেষ্টা করেছেন, পাকিস্তান আমলেও ধর্ম ব্যবসা, ধর্মকে সামনে রেখে সেদিন যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালিরা যখন লড়াই করছেন, গোটা জাতি যখন বঙ্গবন্ধুর নেতৃত্ব ঐক্যবদ্ধ, তখন কিছু লোক বললেন ধর্ম গেল, ধর্ম গেল, ইসলাম গেল, ইসলাম গেল, পাকিস্তান গেল, পাকিস্তান গেল। এই কথা বলে সেদিন ধর্মের অপব্যাখ্যা দিয়ে 2 লক্ষ মা বোনের সতীত্ব নিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী। এই দেশের ধর্মের ব্যবসা যারা করেন তারা প্রতিবাদ এই করেন। বিষয়গুলো তো আমরা জানি। আমি এস এম কামাল হোসেন আপনার কাছে সরাসরি আসছি। আজকের যে বাস্তবতা, অভিযোগটি হয়েছে যে মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দানকারী দলটি এই বাস্তবতা জানা সত্ত্বেও ওই চিহ্নিত গোষ্ঠীর প্রতি নমনীয় হয়েছে, একের পর এক তাদের দাবি মেনে নিয়েছে। সেই অভিযোগের ব্যাপারে আপনাদের সরাসরি বক্তব্য চাচ্ছি। আমি মনে করি তাদের ব্যাপারে কোনো নমনীয় না। হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক দল না,
1975 সালের পরে যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি শুরু করেছেন, জিয়া রহমান যাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করেছেন, আমার বন্ধু প্রিন্স বললেন যে তৃণমূল পর্যায়ে ধর্ম চলে গিয়েছেন। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর জামাত, শিবির, প্রতিটি মসজিদকে ঘিরে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে তৃণমূল পর্যায়ে কিন্তু ধর্মকে নিয়ে রাজনীতি করেছেন। তাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, তাদের একটি উদ্দেশ্য ছিল ধর্মকে সামনে রেখে তারা গোটা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। এটা সামরিক শাসকদের পৃষ্ঠপোষক পেয়েছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে হেফাজত ইসলামের সাথে আমাদের নেত্রী কথা বলেছেন, বসেছেন, এটা অনেকে মনে করতে পারেন যে আমরা নত স্বীকার না। হেফাজত ইসলামের শাপলা চত্বরের যে সমাবেশ, সেই সমাবেশে বিএনপির নেত্রী কি বক্তব্য দিয়েছেন আপনি ভালো করে জানেন। সেই সমাবেশে ব্যারিস্টার মওদুদ আহমেদ গিয়েছেন, বক্তৃতা দিয়েছেন। সেই সমাবেশে কিভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, সেখানে কারা এসেছিল? সেখানে এসেছিল, আমি যদি বলি 4 বছর থেকে 18 বছরের কোমলমতি না, কিন্তু শিশু আর যুবকরা। এখনো তো জনাব এস এম কামাল হোসেন, এখনো সেই হেফাজতে ইসলামের সঙ্গে যারা যুক্ত, প্ল্যাটফর্মটি তারা বলছে অরাজনৈতিক, কিন্তু বক্তব্য দিচ্ছে তারা রাজনৈতিক। আমার ব্যাখ্যাটা, আমি ওই লাইনে যাচ্ছি, আমার ব্যাখ্যাটা দিতে দেন। জি। সেই কোমলমতি শিশুদের সামনে রেখে সেদিন কিন্তু একটি রক্তপাত ঘটিয়ে সরকারকে অস্থিতিশীল পরিবেশে ফেলার চেষ্টা করেছিল। এবং সেদিন সকল, খালি আওয়ামী লীগ এবং প্রগতিশীল বাম রাজনৈতিক দলগুলো বাদে, সেদিন সাম্প্রদায়িক রাজনীতিকে যারা ধারণ করে, জাতীয় পার্টি, বিএনপি সহ সবাই সেদিন তাদের পক্ষে গিয়ে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল। সেদিন কিন্তু হেফাজতে যিনি আমির মারা গিয়েছেন, তিনি কিন্তু সেদিন সমাবেশে উপস্থিত হইতে পারছেন কিনা আমি জানি না, আমার খেয়াল নেই। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ওই কোমলমতি শিশুদের কথা চিন্তা করে তাদের দাবি দেওয়ার জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানে তাদের দাবি দেওয়া। ধন্যবাদ এস এম কামাল হোসেন। আজকে সম্ভবত একটু নেটওয়ার্কের ঝামেলা হচ্ছে, আমরা আসবো আবার আপনার কাছে। আপনার কাছে আবার ফিরবো। বিপ্লব মুস্তাফিজ, এবার একটু স্টুডিওতে অনেকক্ষণ যাবত আপনি বক্তব্য শুনছিলেন। আপনি তরুণ প্রজন্মের নেতা, নতুন যুবলীগের নতুন মাত্রায় যুবলীগ আবার যাত্রা শুরু করেছে। সেই রকম একটি বাস্তবতার জায়গা থেকে বলতে চাই যে এই যে উগ্রবাদী আস্ফালন, এর শেষ কোথায়? ইতিমধ্যে তো আপনারা মাঠে নেমেছেন, আপনাদের সভাপতি চেয়ারম্যান বলেছেন যে আর এই খেলা খেলতে দেওয়া হবে না, কিন্তু এটা যে খেলা, এটা কেন আপনারা বলছেন? আমাদের এখানে কিন্তু মৌলবাদী বা ধর্ম নিয়ে রাজনীতি করার, আমাদের আগে যারা বললেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল্লাহ খানিফ বা রুহিন হোসেন প্রিন্স এবং এস এম কামাল হোসেন ভাইও এই প্রেক্ষিতটা কিন্তু বলেছে যে এই উগ্রবাদী রাজনীতির বীজ কিন্তু অনেক আগেই বপন করা হয়েছিল। যে আমরা বিভিন্ন সময়েই দেখেছি যে ধর্মকে রাজনীতির এই পরিমণ্ডলে টেনে আনা হয়েছে। সো উগ্রবাদীরা যে চেষ্টাটা করে যে ধর্মটাকে রাজনীতিক সুবিধা অর্জনের জন্য আসলে ব্যবহার করতে চায়। এবং আমি এখানে একটা কথা আমার খুব প্রাসঙ্গিক মনে হচ্ছে, যদি আমরা বলি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির এবং স্বাধিকার আন্দোলনের আরেকজন মেধাবী নক্ষত্র, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি, তার একটা লেখা বিপ্লবের পর প্রতি বিপ্লব আসবে, সেখানে কিন্তু একটা কথা উনি বলেছিলেন যে রাজনীতি অন্য একটি শক্তি বা দল হয়তো আমাদেরকে খুব সহজে বাংলাদেশ আওয়ামী লীগকে পরাস্ত করবে না, কিন্তু আমাদের সমাজনীতি যদি আমরা সঠিকভাবে রাখতে না পারি, আমাদের সাংস্কৃতিক গতি এবং চৈতন্যকে যদি ঠিকমতো করে ওই কৌশলটা যদি নিয়মিতভাবে না রাখি, তাহলে অন্য কোনো শক্তি, সেটি উগ্রবাদী শক্তি হতে পারে, তারা সমাজকে আসলে এক ধরনের বিপদগামী করবে। যে এখন আসলে সারা পৃথিবীতে কি চলছে, যেমন ধর্মভিত্তিক রাজনীতিরও প্রাবল্য দেখছি। আরেকটা কথা যদি বলেন যে এখন আমরা এই কোভিড-19 কালীন সময়ে সারা পৃথিবীতে মানুষের গভীর মনোযোগ হচ্ছে যে আমরা এই বিশ্ব এই মহামারী থেকে মুক্ত হতে চাই। এবং একই সাথে দেখুন, আপনি যেটা আলোচনার শুরুতে বলেছেন নজরুল কবির, সেটি হলো যে আমাদের স্বাধীনতার 50তম বার্ষিকী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতক বার্ষিকীতে আমরা ঢাকাতে 17 তারিখ থেকেই
ধোলাই পাহাড়ের ভাস্কর্য নির্মাণ নিয়ে কোনো কোনো মাওলানার বক্তব্য, এবং পরবর্তীকালে তারা যেটি কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যে হামলা, এটি আসলে এই উস্কানিটা সেই উগ্রবাদীদের যে আসলে আমি বলবো যে ক্ষীয় এবং ম্রিয়মান ধারা। দেখুন, আমাদের রাজনীতিতে কিন্তু একটা সময় কিন্তু যদি আমরা বলি যে মাওলানা ভাসানীর কথা বলুন, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশদের কথা বলুন, তারা ছিলেন, তারা দেশের জন্য এই বিষয়টিকে বিবেচনা করতেন। তারা কিন্তু ধর্মকে সামনে এনে রাজনীতি করেনি। তাদের রাজনীতির মূল ইস্যুটা ছিল সাধারণ মানুষ, বাঙালির সংস্কৃতি, বাঙালির মুক্তি, এবং আমরা আরেকটি সুন্দর গৌরবময় জাতি হিসাবে গড়ে উঠবো, বাঙালির একটি ভাষা, বাঙালির একটা দেশের জন্য লড়াই। এটা ধারাবাহিকভাবে চলেছে। এর জন্য প্রজন্মের পর প্রজন্ম আমাদের যে লড়াই, সেটার সুফলটা তুলে দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো উগ্রবাদী যে সারা বিশ্বেই আসলে উগ্রবাদী মৌলবাদী রাজনীতির আমরা দেখি যে পৃথিবীর যে কোনো দেশকেই যদি আপনি উদাহরণে আনুন, জার্মানি বলুন, যারা চৈতন্যের ক্ষেত্রে আপনি যদি অস্ট্রেলিয়া, কানাডা বলুন, ভারতের ক্ষেত্রে বলুন, পাকিস্তানের তো আসলে আমরা দেখছি যে তারা একটি পরিপূর্ণ ব্যর্থ রাজনীতির দিকেই যাচ্ছে, তাদের উগ্রবাদী রাজনীতির। আমাদের এখানে এটি আসলে খুব বড় বেশি দাঁড়াতে পারেনি, কারণ আমি বলবো যে আমাদের কমিউনিস্ট পার্টি বলুন, অন্য অন্য দলগুলো বলুন, আমাদের সামাজিক শক্তিগুলো বলুন, এবং অবশ্যই সেই সকল আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আমাদের যে মুক্তিযুদ্ধের পক্ষের সপক্ষের শক্তি, আমরা সবল ছিলাম বলে আমাদের এরকম একটি মুসলিম প্রধান দেশেও এখনই কিন্তু আমরা আমাদের চৈতন্যে ধারণ করি আমাদের ভাষা, আমাদের বাঙালিকে। কিন্তু বিভিন্ন সময় আসলে এই স্পন্সরশিপটা হয়েছে, যেটা আমরা দেখেছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে তারা বড় একটা আশ্রয় নিয়েছিল, এবং এদের যে শেকড় প্রথিত হয়েছে সেটা তো কুফলটা বর্তমান জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই বিষয়গুলোকে আমি শুধু কৌশল মনে করি না, আমি মনে করি কৌশলের চাইতেও জনজীবনে ধর্ম আছে। বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদের আবেগ বা অন্য অন্য ধর্মাবলম্বী হিন্দুদের আবেগ, সেটা উগ্রবাদী রাজনীতিতে কে আসলে সবচেয়ে বড়ভাবে রুখতে পেরেছে আমরা প্রগতিশীলদের ভিতরে যদি রাজনৈতিক প্ল্যাটফর্ম বলেন, তাহলে আমি বলবো বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো। কিন্তু আমরা এই ব্যাপারটাকে অনেক কৌশলের পরেও আমরা কিন্তু সরাসরি সবসময়ই প্রতিহত করেছি। সেটা ৭৫-এর পরবর্তীকাল সময় থেকে বেশি গিয়েছে, 2013-তে গিয়েছে। বিশ্বে এখন প্রযুক্তিকভাবে আমরা যখন হোলি আর্টিজানের হামলার বিষয়গুলো দেখি, সারা আমাদের এখানে যে উদীচীর উপরে হামলা হয়েছে, রমনা বটমূলে হামলা হয়েছে, এই হামলার শিকারগুলো শুধু প্রগতিশীল শক্তি না, এর সাথে আওয়ামী লীগকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে মৌলবাদী গোষ্ঠী 23-24 বার হত্যা করার চেষ্টা করেছে, গ্রেনেড হামলা করেছে উগ্রবাদীরা। তাহলে এই উগ্রবাদকে রুখার ব্যাপারে আসলে মূল শক্তি কারা? অবশ্যই সবাইকে একসাথে কাজ করতে হবে, আমরা চাইও, এবং আমরা দেখেছি যে 90-এর আন্দোলনের সময় স্বৈরাচার বিরুদ্ধে এই প্রগতিশীল শক্তির আমরা একসাথে ছিলাম বলেই আসলে এখনো বাংলাদেশে কিন্তু উগ্রবাদী, মৌলবাদী বা ধর্মীয় রাজনীতি নেই। হ্যাঁ, আমরা অবশ্যই আরো বিবেচনাভাবে দেখবো যে আমাদের পাঠ্যক্রমে আমরা আরো বেশি সচেতন হতে হবে, এটাকে শুধু মুখে বললে হবে না। আরেকটা বিষয়, এটি আমার নিশ্চয়ই আরেকজনকে ফ্লোর দিবেন, আমি আরেকটা বিষয় বলতে চাই যে আসলে সংস্কৃতি তো প্রবাহমান নদীর মতো। আমরা এই সাংস্কৃতিক বিষয়টি নিয়ে আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, বিরতির সময় হয়ে এসছে। আর সেই বিরতিতে যাওয়ার আগে একটু 1 মিনিট মাহবুল আলম হানিফ, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনার কাছে সর্বশেষ একটা মন্তব্য জানতে চাই। এই যে উগ্রবাদী আস্ফালন, আমরা আজকে আলোচনার শিরোনাম যেটা ঠিক করেছিলাম যে উগ্রবাদী আস্ফালন শেষ কোথায়, শেষের ব্যাপারে আপনার সংক্ষেপে এক বাক্যে যদি আপনি আপনার মন্তব্যটি করে বিদায় নেন, তাহলে আমরা বিরতিতে যাব। আমি 1 মিনিটেই বলবো, আমি আশা করি 1 মিনিটেই আমার কথা শেষ করতে পারবো। প্রথমত হচ্ছে আমি আমাদের রহিম হোসেন প্রিন্সের ধন্যবাদ দিই, তার একটা কথা একটু বলে দিই যে বিমানবন্দরের কাছে যে ভাস্কর্যটা যেটা এটাকে ভেঙে নষ্ট করা হয়েছিল, সেটা ছিল 2007 সালে। সেটা তত্ত্বাবধায়ক সরকার সময় ছিল, তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল না। দ্বিতীয়টা আরেকটি হলো যে হাইকোর্টের প্রাঙ্গণে যে গ্রিক দেবী থেমিসের মূর্তির আদলে যে ওখানে ভাস্কর্য নির্মাণ করা হয়েছিল, এটা আসলে সরানো হয়েছিল। এটা হেফাজতের দাবিতে নয়। আপনার এটা জানা আছে যে আমাদের ওখানে জাতীয় ঈদগাহ মাঠ, একেবারে ঈদগাহ মাঠের ঈদের নামাজের সামনেই একটা দেবীর মূর্তি থাকাটা, এটা আমার মনে হয় যে কেউই এটা সমর্থন করে না। আমরা সেই কারণে মাননীয়
আমাদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে এটা সরিয়ে একটু অন্যটা বসাইতে। ওটা কিন্তু ফেলে দেওয়া হয় না বা ওটা ভেঙে ফেলা হয় না, ওটা আছে, স্থানান্তর করা হয়েছে। আর আমি শেষ করতে চাই নজরুল কবিরকে, যে আজকে আমাদের এই দেশের, আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, হাজার বছরের আমাদের কৃষ্টি কালচার, আমরা এই বাঙালি, আমাদের বাঙালি যে ঐতিহ্য ছিল সকল ধর্ম বর্ণের মানুষের বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, সেটা গড়তে হলে আমরা সেখান থেকে অনেক দূর সরে গিয়েছি। আমাদের যদি এই সামাজিক বন্ধন, সামাজিক কৃষ্টি কালচারকে যদি আমরা ধরে আবার সেই বাংলাদেশে করতে চাই, তাহলে সকল রাজনৈতিক সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধভাবে এই যে মৌলবাদের শিকড় যে সমাজে গেড়েছে এটাকে উপড়ে ফেলতে হবে সম্মিলিতভাবে। তাহলেই আমরা আমাদের সেই স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে পারবো। ধন্যবাদ জনাব মাহবুবুল আলম হানিফ। আমাদের সঙ্গে অতিথি হিসেবে ইতিমধ্যে যুক্ত ছিলেন মাহবুবুল আলম হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ, তিনি বিদায় নিয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, এবং স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন বিপ্লব মুস্তাফিজ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ যুবলীগ। আপনাদের সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ যুবলীগ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি বিপ্লব মুস্তাফিজ আপনার কাছেই ফিরতে চাই আলোচনায়। তার আগে একটি ছোট্ট ক্লিপিং আছে আমাদের কাছে, আজকে একটু দেখে নিতে চাই, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব কথা বলেছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। আমরা ছাত্রলীগ যুবলীগের নেতৃবৃন্দের বক্তব্য শুনে তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি শুনে নিতে চাই আগে। চলুন দর্শক দেখে নিই। যত ভাস্কর্য আছে আজ পর্যন্ত কোন ভাস্কর্য নিয়ে কথা হয় নাই, কিন্তু আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে এত আন্দোলন, এত কথা বলছে। এদের ইন্ধনদাতাকে, এদের ইন্ধনদাতা ওই খালেদা জিয়া, ওই তারেক জিয়া, ওই জামাত শিবির। যে কোনো মৌলবাদী, জঙ্গিবাদী, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে কোনো সময় দাঁত ভাঙা জবাব দেওয়ার ক্ষমতা রাখে বাংলাদেশ ছাত্র নেতাকর্মীরা। বাংলাদেশে তারা আজকে আবারও উদরপিণ্ডি বুধর ঘাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদেরকে তারা পেছনে ফেলে দিতে চায়। যত অপকর্ম, এটা আপনারা ছাড়া আর কে করতে পারে? আপনারাই করতে পারেন। সেটা আপনারা তৈরি করছেন আপনাদেরকে ক্ষমতায় টিকে থাকবার জন্য। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাষ্য, আমরা দেখছিলাম ছাত্রলীগ এবং যুবলীগ নেতার ভাষ্য। বিপ্লব মুস্তাফিজ, আপনি যুবলীগ করেন, আপনার কাছ থেকে যুবলীগের সঙ্গে যুক্ত, আপনার কাছ থেকে যে জায়গাটায় থামিয়ে দিয়ে গিয়েছিলাম, আসলে এই উগ্রবাদী আস্ফালন কি শুধু রাজনীতি দিয়েই মোকাবেলা করা সম্ভব, নাকি এর সঙ্গে সাংস্কৃতিক আন্দোলনটাও লাগবে? অবশ্যই ধন্যবাদ। আমি মনে করি যে এই উগ্রবাদী রাজনীতিটা আসলে কোন জায়গাটা থেকে আসে, সেটা হচ্ছে একটা জনগোষ্ঠী বা একটা ধারণা, যখন একটা প্রগতিশীল ধারণা এবং যেটি জনজীবনের কল্যাণের বিপক্ষে যায় এবং যেটি আসলে একটা সংকীর্ণতার পথকে, এবং সে আসলে যখন যুক্তি এবং সামগ্রিক জনজীবনের ভিতরে রাজনীতিকভাবে অবস্থান করতে না পারে, তখন সে উগ্রপন্থার আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এটা আসলে পরাজয়ের তার শেষ আশ্রয়। এবং আমরা যদি দেখি যে আমরা এই বাংলাদেশে গত 50-60 বছরে বিভিন্ন সময়েই কিন্তু ধর্মকে অনেক আগে আনা হয়েছে। আমরা সাম্প্রদায়িক দাঙ্গাও দেখেছি 52 সালের দিকে। আমরা বিভিন্ন সময় ছোটোখাটো এই ধরনের তাদের হত্যাকাণ্ডগুলো বাংলাদেশে দেখেছি। কিন্তু এটা আমরা সবাই আজকেও যেমন দেখলাম যে গ্রেফতারকৃতদের অনেকে আসলে খুব কৈশোর বয়সের, বা আমাদের হলি আর্টিজান হামলার সময়ও দেখেছি। আমরা অবশ্যই মনে করি যে প্রতিটি রাজনৈতিক দলের, বিশেষত আমরা মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ যেটি শুরু করবে বা যেটি ছিল, সামগ্রিকভাবে আমাদের এই সংস্কৃতি যেটি ছিল, বাংলাদেশের রাজনৈতিক দলের যে সংস্কৃতি চর্চা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে অঙ্গ সংগঠনগুলো তার নেতাকর্মীদেরকে তৈরি করার ভিতর দিয়ে তার সাহিত্যকে জানা, তার রাজনৈতিক দলের ম্যানিফেস্টোটা বোঝা, তার কৃষ্টিকে বোঝা, কালচারকে বোঝা, এবং নিজেরা বোঝার পরে এটি এক ধরনের, আমরা যদি 6 দফার সময়ও দেখি, সেটিও কিন্তু এক ধরনের রাজনৈতিক সাংস্কৃতিক সনদ।
আমরা 69-এর সময়ও কিন্তু যে গান, যে সংস্কৃতি, এবং আমি মনে করি এখন যে তাহলে আমাদের করণীয়টা কি হবে এই 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 উগ্রবাদী আস্ফালন থেকে মুক্তি পাওয়ার জন্য? এটি উগ্রবাদী আস্ফালন থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে সাংস্কৃতিক লড়াইটাও খুব বড় আকারে আমাদেরকে প্রতিটি ঘর পর্যন্ত আমাদের যে বর্তমান সময়ের যে প্রচার মাধ্যমগুলো আছে সেটির মাধ্যমে, তার চাইতে বড় কথা হচ্ছে যে আমি মনে করি যেটি মোবিলাইজেশন, যে আমাদের সংগঠনগুলো এখনো গ্রাম, ইউনিয়ন, উপজেলা, তৃণমূল পর্যায়ে রয়েছে, আমরা নিশ্চয়ই করছি এবং আরো বেশিভাবে করব, যে আমাদের ভাষা, সাহিত্য এবং সংস্কৃতিকে, যেটি উগ্রবাদকে দমন করার জন্য সাধারণ মানুষের ক্ষেত্রে যেটি ভাস্কর্য, মূর্তি বিষয়ক ওই সূক্ষ্ম তফাতের বাইরেও যদি যায়, যে আমাদের এই সংস্কৃতি আসলে উগ্রবাদকে, মৌলবাদকে ধারণ করে না। আমাদের দেশের মসজিদ, মাদ্রাসাগুলো কখনো উগ্রবাদ, মৌলবাদকে ধারণা করে না। হ্যাঁ, এখন অনেকে দেখা যায় বিদেশি সাহায্যে বা একটা বড় রকমের মাদ্রাসা ভিত্তিক জায়গা থেকেও তারা অনেক সময় দেখি মৌলবাদ, উগ্রবাদ, অনেক মাদ্রাসা রয়েছে যেগুলো আসলে সাধারণ শিক্ষা কার্যক্রমের। আমি একটা ঘটনা বলতেই চাই নজরুল কবির ভাই, সেটি হলো যে আমার গ্রামের বাড়ির ঠিক 10 ফিট দূরে একটি মাদ্রাসা, যেটি প্রায় গত 40 বছর আছে। আমরা ও মাদ্রাসা মাঠেই খেলেছি। ও মাদ্রাসা মাঠে আপনি যদি যান, এখনো মনে হবে যেটি আমাদের গ্রামের কমিউনিটি সেন্টারের মতো। সেখানেও কিন্তু ছাত্রাবাস আছে এবং এখন পর্যন্ত মূল্যবাদ হয় না, ওখানে মেয়েরাও পড়ে, বা সাধারণ ওখানে কলেজ পর্যায় পর্যন্ত এবং তাদের যে ডিগ্রি লেভেল সেই পর্যায় পর্যন্ত পড়াশোনা হয়। ওই মাদ্রাসাটা কিন্তু মৌলবাদী বা উগ্রবাদী হয়নি। আমি নিজে গেলে, আমি নিজে সাংবাদিক ছিলাম বা বিভিন্ন সময় যখন চলচ্চিত্র সংসদ কার্যক্রম করেছি, বিভিন্ন জেলাতে গিয়েছে, আমি মনে করি যে এই বিষয়টা, যে আমরা যে সংস্কৃতি, আমাদের আচারটা, আমাদের ভাষা এবং আমাদের রাজনীতির যে সংস্কৃতিটা, রাজনীতি যেমন তার একটা রাজনৈতিক লক্ষ্য আদর্শের কথা বলে, সেটির আরেকটা রূপ থাকে সাংস্কৃতিক রূপ, যেটি তার যুক্তি, চৈতন্যকে সমৃদ্ধ করে। এই বিষয়গুলো আসলে বড় আকারে, সেটি প্রশিক্ষণ হোক, গল্প লেখা হোক, প্রতিযোগিতা হোক, গ্রামে যে ধরনের সাংস্কৃতিক চর্চা আছে সেগুলোর মাধ্যমে হোক, লালনের মাঝারের মাধ্যমে হোক, আমাদের গানের মাধ্যমে হোক, আমাদের গান, কবিতা, এগুলো কিন্তু আমি মনে করি সেই প্রাচীনকাল থেকে, ঈশ্বরগুপ্তের কাল থেকেই কিন্তু আমি মনে করি উগ্রবাদের বিরুদ্ধে লড়াই করার সবচাইতে বড় আরেকটা হাতিয়ার রাজনীতিক যুক্তিতর্কের পাশাপাশি আমাদেরকে একটি স্পষ্ট সাংস্কৃতিক আন্দোলনের ম্যানিফেস্টো তৈরি করা উচিত, যেখানে অন্যান্য প্রগতিশীল দলগুলোর, অন্যান্য প্রগতিশীল সংগঠনগুলোর, অন্যান্য সকল বুদ্ধিজীবীদের আসলেই এক হয়ে তাদের একটা ইনপুট দরকার। আমরা সেটা চেষ্টা করব, আমরা সে চেষ্টাতে আছি। বাংলাদেশ আওয়ামী যুবলীগ তার সাংস্কৃতিক বিপ্লবটাকে আরেকবার কিভাবে দেখতে যায়, এ ব্যাপারে আমরা শুধু আলোচনা না, প্যান্ডামিকের কারণে অনেক কার্যক্রম আমরা আসলে হয়তো করতে পারছি না, কিন্তু যখনই ভাস্কর্য ভাঙা না, যখন ভাস্কর্যের এই চৈতন্যের বিরুদ্ধে আঘাতে এসছে, আমরা কিন্তু সেই 21 তারিখ থেকেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন শুধু মাঠে রয়েছি না, আমরা শুধু খেলা ফাইনাল না, আমরা বলতে পারি যে যদি অরাজকতা চাই না, যদি তারা এর বেশি আর হয়তো বাড়ান, আমরা তাদেরকে প্রতিহত করার জন্য ছাত্রলীগ, যুবলীগই যথেষ্ট। প্রতিবাদের পরেও আসলে এই উগ্রবাদী সংস্কৃতিকে প্রতিরোধ করাটা আসলে অধিকতর জরুরি, তা না হলে এটি মনে মনে রয়ে যায় এবং এই বিস্ফোরা বারবারই কিন্তু আমাদের দেখা যাবে। ধন্যবাদ বিপ্লব মুস্তাফিজ। আমি একটু রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে ফিরতে চাই। বিপ্লব মুস্তাফিজ যেই জায়গাটা শেষ করলেন, আপনি ইতিপূর্বে আলোচনায় সেই প্রসঙ্গটি উত্থাপন করতে নিয়েছিলেন, আপনাকে থামিয়ে দিয়ে গিয়েছিলাম। আসলে এই উগ্রবাদী আস্ফালনের শেষ কোথায়, কিভাবে আমরা রুখব এদের তৎপরতা? আপনি ঠিকই বলেছেন। আমি জিনিসটাকে এইভাবে নেই, তাহলে আজকের আলোচনায় যদি দেখেন, তাহলে একটা তো আমরা একথা পরিষ্কার হয়ে গেল যে এই যে উগ্রবাদী অপশক্তি বা সাম্প্রদায়িক অপশক্তি, সে কখনোই কারোর বন্ধু হতে পারে না, সময় মতো সে সবল মারবে। সুতরাং তাকে লালন পালন করা না, তাকে সমূলে নির্মূল করা দরকার। এখন সমূলে নির্মূলের যদি বলেন দুইটা, একটা তাকে আইনগত সুযোগ থেকে বঞ্চিত করতে হবে, অর্থাৎ আমাদের সংবিধানের বাইরে কথা বললে যা যা নিয়ম আছে করতে হবে। আর একটা হচ্ছে তারা যাতে বেড়ে না উঠতে পারে, সমাজে ওইরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে, যেটাকে আপনি সাংস্কৃতিক আবহাওয়া বলেন, এটাকে আমি ধরে নিলাম। আরেকটা জায়গায়, হ্যাঁ না নিশ্চয়ই, এই যুবলীগের নেতাও বলেছেন, মনে রাখা দরকার, আপনি জনজীবনের যে কল্যাণকর অবস্থা, অর্থাৎ যে নীতি আদর্শের ধারা,
এইটাকেও আপনাকে দেখাতে হবে, খালি ওইটা দমন ওই জায়গাটা না। সাথে আপনি যদি এটা না দেখাতে পারেন তাহলে পারবেন না। আমি যেমন আমার বুঝ থেকে অনেকদিন ধরে আমরা বলে আসছি আমাদের সহযোগী যে গ্রামে গঞ্জে সাম্প্রদায়িকতার বিস্তার হয়ে গেছে। খেয়াল করবেন, আমি যা ছোট্ট করে বলি, শাপলা চত্বরের কথা হলো, শাপলা চত্বরের পরে আমরা যখন গণজাগরণ মঞ্চ তরুণরা করছিল এই শাহবাগকে কেন্দ্র করে, আমরা কিন্তু গ্রামে গঞ্জে ওই অর্থে কতটুকু যেতে পেরেছি না পেরেছি যার যার হিসাব করেন, কিন্তু দেখা গেল এই উগ্রবাদী শক্তি, সাম্প্রদায়িক শক্তি, তারা কিন্তু গ্রামে গঞ্জে যে অপপ্রচারের ঢেউ তুললো এবং নানা কথা বলার সুযোগ পেল। আমরা কিন্তু তাদের যেন একেবারে খালি মাঠ ছেড়ে দিলাম। পরবর্তী দেখেন তাদের কাছে সারেন্ডার করা হলো পাঠ্যপুস্তক সহ নানা জায়গায়। গ্রামে কি অবস্থা আপনি যদি দেখতে পান, আজকে রাজনৈতিক বিভাজন এমন হয়ে গেছে যেন মুখ দেখা দেখি অনেক ক্ষেত্রে বন্ধ। আরেকটা ঘটে গেছে, মানুষের কণ্ঠ কিন্তু আজকে নাই। একটা অগণতান্ত্রিক পরিবেশ এমন জায়গায় চলে গেছে, আজকে গ্রামে গঞ্জে যে দেখেন যে আগে হাটে ঘাটে মাঠে নানা ধরনের যে মুক্ত বুদ্ধি মুক্ত চর্চার জায়গা থাকতো, আজকে সে জায়গাটা নাই। একজন বিশিষ্ট ব্যক্তি সে যদি আসে, এসে জিজ্ঞেস করে, কেউ আপনি গেলেন, স্যার আজকে দেশে কি চলছে স্যার বলেন, স্যার একটু ডাইনে বেয়ে তাকায় তাকায় বলে, বাবারে আমি বাড়ি যাই, তোমরা থাকো। মানে তাহলে আপনি একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকেও মানুষকে মুক্ত করতে হবে, একটা গণতান্ত্রিক আবহাওয়া দিতে হবে, একটা পাল্টা দর্শনের জায়গায় দিতে হবে। যে কথাটা আজকে বলা হচ্ছে, এই কাজটাই যার যার দলের জায়গায় যদি আমরা করতে পারি তাহলে অনেক সংকট দূর হয়ে যাবে। যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, খুবই কারেক্ট, কিন্তু কথাটা কোনটা বলি, ৭৫-এর 15 আগস্ট হত্যাকারীদের বিচার হয়েছে, কারেক্ট, কিন্তু আমরা বলি আংশিক বিচার। কারণ একটা যে রাজনীতি বাংলাদেশে ৭৫-এর 15 আগস্ট পরে যে একটা মানে প্রতি বিপ্লবী কুদেতা সংগঠিত হয়েছিল, তার পেছনে যে রাজনীতি ছিল ওই রাজনীতি কিন্তু এখন আমরা সমূলে ধ্বংস করতে পারিনি। ৭১-এর ঘাতকদের যে রাজনীতি, আজকে দেখেন ওই শক্তি কিন্তু এখনো বহল তবিয়ে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে পারেনি। তারা নানা দলে আশ্রয় নিচ্ছে, তার কিন্তু ওই যে তার আদর্শ ঠিক রেখে ওইটাকে উপরের কাভার হিসাবে ব্যবহার করছি, এবং অন্য কেউ কিন্তু এই দায়িত্বগুলো পালন করছে না। কোন দলে কিভাবে আশ্রয় নিচ্ছে, সরকারি দলে ক্ষমতায় কি আছে আপনারা দেখতে পাবেন। সুতরাং হুঙ্কার ঠিক আছে, হুঙ্কার অবশ্যই দিতে হবে, কিন্তু হুঙ্কারের বাইরে এখানে যে কথাগুলো আসলো, যে একটা পাল্টা সাংস্কৃতিক আবহাওয়া যেমন দিতে হবে, নীতিনিষ্ঠ অবস্থা দিতে হবে, একটা গণতান্ত্রিক পরিবেশ দিতে হবে, সবকিছু দিতে হবে। এইটা যে দিতে পারবে না তাকে না বলার কাজ করতে হবে, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক আর কমিউনিস্ট পার্টি হোক, যে যেটা হোক না কেন, নিজের স্বার্থে শুধু ব্যবহার করব এইটা কিন্তু আপনি সাময়িক স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন, শেষ বেলায় স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন না। এটি একটি দিক। আরেকটা দিক একটু খেয়াল করেন, যেটা গভীর আলোচনার দাবি রাখে বলে আমি মনে করি। আপনি এই যে পাকিস্তান আমলে আমরা জানি কি ব্যাকওয়ার্ড পজিশন তখন ছিল, মানুষের মনস্তত্ত্ব নানা দিকগুলো ছিল, কিন্তু দীর্ঘ সংগ্রামে আর একটা পাল্টা মনস্তত্ত্ব গড়ে তোলা হয়েছিল। এটা ঠিক। সবচেয়ে বড় ছিল 60-এর দশকে আমাদের যে সংস্কৃতি আন্দোলনের কর্মীরা, বুদ্ধিজীবীরা, তারা যে দায়িত্ব পালন করেছিল এটা অনন্য দায়িত্ব পালন করেছিলেন। তার পেছনে ছিল নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির অবস্থান। আজকে এই জায়গাটা কি আপনি দেখতে পান? এখানে যেন অটো একটা সেন্সরশিপ বিল্ড আপ আমরা করে ফেলেছি, আমরা যেন নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু দেখছি না। আমাদের একজন, আমি কোনো নাম করতে চাই না, কিন্তু হিসাব করে দেখতে পারেন কিছু ব্যতিক্রম ছাড়া আপনি দেখবেন আজকে কোনো বিশিষ্ট নামধারী কেউ তিনি চিন্তা করেন ক্ষমতাসীনদের বডি ল্যাঙ্গুয়েজ কি, তারপরে যেন তিনি কথা বলবেন। তাহলে এইটা তো হতে পারে না, এইটা কোনো বুদ্ধিবৃত্তির কাজ হয় না। একটা সমাজ যখন ওই রকম একটা জায়গায় আসে, তখন তো এই ধরনের কি বলে অপশক্তির লালন পালন কিন্তু ঘটবে, অন্য কিছু ঘটবে না। তো এত সবের পরে আমার বিবেচনা হচ্ছে, যদি আজকে অনেক কাঠখড় পোড়ানোর পরেও এখন যদি আমরা একটু উপলব্ধিতে আসি, তাহলে এই অপশক্তিকে যেমন দমন করতে হবে, ঠিক একইভাবে একেবারে ওই টেকনাফ থেকে তেতুলিয়া বলেন আর কয়রা থেকে আপনি সেই টেকনাফ যেখানেই বলেন না কেন, এই সমস্ত জায়গায় গ্রামে গঞ্জে যাতে একটা অসাম্প্রদায়িক চেতনা লালন পালন করা যায়, যাতে একটা গণতান্ত্রিক পরিবেশ রাখা যায়, মানুষের কাছে রাজনীতির নীতিনিষ্ঠ অবস্থানটা তুলে দেওয়া যায়, এবং মানুষকে সব কাজে যাতে ইনভলভ করা যায়, এই সুযোগটা করে দিতে হবে। আমি এখানে আমাদের বন্ধু কামাল নাই, সে থাকলে হয়তো কথাটা বলতাম, খালি কথাটা তুলে রাখছি। তিনি যেমন কথা শুরু করলেন, এই জায়গাটা, হ্যাঁ এটা তো কে না জানে যে দেশে যে অস্থিতিশীল অবস্থা ৭১-এর ঘাতকদের বিচার হওয়ার পরে তারা এটা করার নানা চেষ্টা করছে, এবং যে কোনো সময় তারা করবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এর উত্তরে যদি আসে, আজকে ৮৬% লোক সবকিছুতে খুশি হয়ে আছে, তার কোনো সমস্যা নাই, এইটা একটা ভুল তকমার উপরে দাঁড়িয়ে আপনারা মানুষকে উইনওভার করার চেষ্টা করছেন।
যেটার কারণেই কিন্তু এই অপশক্তি সুযোগ পাচ্ছে। ধন্যবাদ। মানুষ কেমন আছে আছে না মানুষের কাছে জিজ্ঞেস করেন। সুতরাং আপনি নীতিহীন অবস্থা নিজেদের ত্যাগ করতে হবে, নীতিনিষ্ঠ অবস্থানে আসতে হবে, এবং আমার রাজনীতি কি সেই রাজনীতি আমার সকল কর্মী বাহিনী গ্রহণ যাতে করে, তাদেরকে নিয়ে অগ্রসর করতে পারি, সেই রকম একটা জায়গায় যদি আসতে পারি, তাহলে বোধহয় এইটার ভিত্তি হবে মুক্তিযুদ্ধের চেতনা। আরেকটা কথা 30 সেকেন্ড একটু সময় নেই। আপনি দেখেন আমাদের সবচেয়ে বড় ঐক্যের কথা বলা হয়, আমাদের এই ঐক্য সময় একদম মুক্তিযুদ্ধের শেষ হয়ে ঐক্য। এসছে। আচ্ছা একেবারে 30 সেকেন্ড নেই, এটা একটা গুরুত্বপূর্ণ মনে করি, ওইটা আর যাচ্ছি না। কিন্তু 90-এ যে ঐক্য হয়েছিল তার আচরণ বিধিতে ছিল, আমরা প্রথমে তো ওই 90-এর 3 জোটের রূপরেখায় ছিল মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করব, আর একটা আচরণ বিধিতে ছিল কেউ সাম্প্রদায়িকতা করব না, কেউ সাম্প্রদায়িক শক্তিকে প্রশ্রয় দেব না, তাদের প্রচার প্রপাগান্ডা ঐক্যবদ্ধ মোকাবেলা করব, নিজেদের মধ্যে সমস্যা হলে আলাপ আলোচনার মধ্যে মীমাংসা করব। তাহলে এই যে ঐক্যের ধারা, আসেন ঐক্যের ধারায় যদি আগাতে পারি, তাহলে এই অপশক্তি দমনে আমরা কিন্তু একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে পারবো। তার বাইরে এটা একটা কঠিন কাজ বলে আমার কাছে মনে হয়। তারাই যেটা ফুলে ফেঁপে উঠেছে, তারা আরো কঠিন সবল, ধন্যবাদ। তার বিরুদ্ধে আমাদের প্রস্তুতি নিতে হবে। ধন্যবাদ সর্দার হোসেন প্রিন্স। বিপ্লব মুস্তাফিজ, আমাদের সময় একদম শেষ। এস এম কামাল হোসেন আমাদের কাছে ইতিমধ্যে বিযুক্ত হয়ে গেছেন, আমরা আর ভার্চুয়ালি তাকে পাচ্ছি না। আপনার কাছে এক বাক্যে শেষ করতে চাই, কারণ আমার হাতে একদমই সময় নেই, শেষ হয়ে গেছে সময়। এক বাক্যে আপনার বক্তব্য। আমি মনে করি যে এই উগ্রবাদী রাজনীতির অগ্রাসন আমরা অবশ্যই থামাতে পারবো। আমার খুবই প্রিয় কবিতার একটা লাইন সুকান্তের, ওটা আমি বলতে চাই, বন্ধু তোমার ছাড়ো উদ্বেগ, সুতীক্ষ্ণ করো চিত্ত, বাংলার মাটি দুর্জয়, ঘাটি বুঝনিক দুর্বৃত্ত। এ লড়াই আসলে বাংলাদেশ জিতবে। ধন্যবাদ বিপ্লব মুস্তাফিজ। বিপ্লব মুস্তাফিজ যে জায়গায় শেষ করলেন, এই লড়াই বাংলাদেশ জিতবে। বাংলাদেশ বারবারই প্রমাণ করেছে যে বাংলাদেশ আসলে রুখে দিতে জানে। প্রশ্নটি হলো, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ চলছে, আমাদেরকে যেন সত্যি সত্যিই এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশটি আমাদের যে মুক্তিযুদ্ধের 4 মূলনীতি, সেই 4 মূলনীতির উপর দাঁড়িয়ে আছে। বঙ্গবন্ধু বলেছিলেন মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু মুক্তির যে যুদ্ধ তা শেষ হয়নি। সেই লড়াইটি আমরা ধারাবাহিকভাবে করে যেতে পারিনি। ইতিমধ্যের বক্তারা সেই ধরনের আলোচনাগুলো আজকে সামনে এনেছেন। আমরা যেন সেই লড়াইটা জারি রাখতে পারি। আজকে তরুণ প্রজন্মের একজন বিপ্লব মুস্তাফিজ যেমনি বললেন, তেমনি রাজনীতিক রুহিন হোসেন প্রিন্স, এস এম কামাল হোসেন এবং মাহবুল আলম হানিফও কিন্তু সেই কথাটি বলে গেলেন। পরে প্রিয় দর্শক, আসুন আমরা তৈরি হই, আমরা যেন আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে পারি। এই ধরনের উগ্রবাদী আস্ফালনের যতখানি সম্ভাবনা থাকে, সমস্ত সম্ভাবনা মুছে দিয়ে নতুনভাবে যেন আমরা ঘুরে দাঁড়াতে পারি, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি। সত্যি সত্যি যেন দুর্বৃত্তরা বুঝে নিক বাংলার মাটি দুর্জয় ঘাটি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সতর্ক থাকবেন। আর হ্যাঁ, আবারও মনে করিয়ে দিই, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবেন। শুভরাত্রি।